প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন কবি, সাংবাদিক, আমাদের অনেক প্রিয় মানুষ মাহবুব হাসান। কেমন আছেন? এই গরমে ভালো থাকাটা খুবই কষ্টকর, তবু চেষ্টা করছি। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে পড়ে শোনাই, তারপর আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, ছাত্রত্ব শেষ তবু হলে থাকছেন নেতারা, ঢাকা বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় দফায়ও আশাবাদী হতে পারছে না বিজেপি, ভারতের লোকসভা নির্বাচন। সিটি কর্পোরেশনের গাড়ির চাকায় পিষ্ট মাহিন, মূর্ছা যাচ্ছেন মা। দৈনিক সমকালের শিরোনাম, তাপপ্রবাহে দুর্দিনে শ্রমজীব মানুষ, রেকর্ড ভাঙল ৭৬ বছরের। চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চায় বাংলাদেশ। ইত্তেফাকের শিরোনাম, ৭৬ বছরের রেকর্ড ভাঙল গরমের তেজ। উপজেলা নির্বাচন ভোটার নয়, প্রশাসনকে গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, ওয়াশিংটন, বার্লিন, দুবাই নিয়ে উৎকণ্ঠা। বিএনপি থেকে ৭৩ জন বহিষ্কার। নির্দেশনা অমান্যকারী এমপিদের বিরুদ্ধে কি হবে আওয়ামী লীগের, দৃষ্টি সবার গণভবনে। মানব জমিনের শিরোনাম, তাপপ্রবাহের প্রভাব কৃষিতে, যেভাবে বিক্রি হতো জাল সনদ। খবরের কাগজের শিরোনাম, বিলীন হচ্ছে পার্ক মাঠ, শীতল স্বস্তির খোঁজে। চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী। কালবেলার শিরোনাম, জোড়াতালির কারিগরি শিক্ষা, উপজেলার ভোট ঘিরে বহিষ্কারের হিড়িক বিএনপিতে। সময়ের আলোর শিরোনাম, তলানিতে বিএনপির দলীয় শৃঙ্খলা। ৭৬ বছরের রেকর্ড ভাঙল তাপপ্রবাহ, থাইল্যান্ডের সঙ্গে পাঁচ সমঝোতা ও চুক্তি। যায় দিনের শিরোনাম, রেকর্ড ভাঙা তাপপ্রবাহে হাসপাস জনজীবন, বাংলাদেশে চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চান মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের সময়ের শিরোনাম, দিশেহারা খামারিরা, বাড়তি ব্যয়ের চাপ, হিট স্ট্রোকে প্রতিদিন গড়ে ১ লাখ মুরগি মারা যাচ্ছে। দৈনিক জনকণ্ঠের শিরোনাম, তাপপ্রবাহের রেকর্ড, ৭৬ বছরের মধ্যে দেশ জুড়ে টানা ২৬ দিনের দাবদাহ। আপনি শিরোনাম শুনলেন, দাবদাহ রয়েছে, গরম, হিটস্ট্রোক বাড়ল, স্কুল খুলে দিবে আগামীকাল, সবই একটি নানা ধরনের খবর আছে। কিন্তু আমি যে খবরটা নিয়ে আপনার সাথে শুরুতেই কথা বলতে চাই, প্রথম আলোতে শিরোনাম হয়েছে, আপনি ছবিটা যদি দেখেন, এটি একটি গণরুমের ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। যে শিরোনামটি বলা হচ্ছে, ছাত্রত্ব শেষ তবু হলে থাকছেন নেতারা। আমি যদি উপাচার্য এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নেতার বক্তব্য পড়ে শোনাই, উপাচার্য মহোদয় বলেছেন, হল প্রশাসন যখন রাজনীতিতে যুক্তদের বের করতে পারে না, তখন ছাত্রত্ব শেষ হওয়া অন্যদের এ বিষয়ে কিছু বলার নৈতিক জায়গাটা থাকে না। তানভীর হাসান, সাধারণ সম্পাদক ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়, তিনি বলেছেন, ছাত্রত্ব শেষ হওয়ার পরও যারা হলে থাকেন তাদের মধ্যে সর্বোচ্চ ১৫ থেকে ২০% ছাত্রলীগের নেতাকর্মী, বাকিরা সাধারণ ছাত্র। তবু ভালো যে উনি স্বীকার করেছেন যে ২৫ থেকে ৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী। এখন আমার প্রশ্ন হলো, ওই ছাত্রলীগের নেতাকর্মীরাই বা ছাত্রত্ব শেষে হলে থাকছেন কেন? প্রথমত এই বিষয়টা হলো শিক্ষা এবং বিবেকের বিষয়। আচ্ছা, যে ছাত্র বিশ্ববিদ্যালয় লেভেলে পড়াশোনা করেছে এবং পাশ করে গেছে, তিনি যদি ছাত্রত্ব দাবি করেন অথবা ছাত্র না হয়েও হলের সিট দখল করে রাখেন, সেটা তার বিবেক যদি না বাড়ে, তার মানে উনি যে শিক্ষিত হতে পারেননি। প্রকৃত আপনি যে বিবেক বললেন, বিবেক, ন্যায়, অন্যায়, ন্যায়নিষ্ঠতা, সততা, এগুলোর ধারধারি আমরা এখন ধারধারি না বলেই তো প্রশ্নটা এসছে, তাই না? এখন যে আমাদের ভিসি সাহেব যে কথাটা বললেন, উনি যদি যারা ছাত্রত্ব নেই অথচ ছাত্র রাজনীতির নেতা কর্মী, তারা যদি হলে থাকেন, তাহলে সমস্ত দায় হলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের, প্রক্টরদের, হলের যে প্রশাসন তাদের। এই সম্মিলিতভাবে তারা যদি এদেরকে বের না করতে পারে, তাহলে বুঝতে হবে যে তারা নিজেরা হলে ওই দলের অনুগত দাস। পদত্যাগ করা উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির, কারণ তিনি ব্যর্থ হয়েছেন যে যারা ছাত্র না তারা
তার বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সিট দখল করে আছে, অথচ সাধারণ ছাত্র যারা তারা সিট পাচ্ছে না। এবং এই যে রাজনৈতিক দলের ছাত্র দলগুলোর মানে কুকীর্তি, এটা কিন্তু তাদের জন্য খুবই ভয়াবহতম বাজে জিনিস। এটা যদি জাতীয় রাজনীতির যে মানে আমরা ক্ষয়িষ্ণুতা আমরা দেখি, শুরুটা কিন্তু এখান থেকেই হয়। এরা যদি অবৈধ অবস্থায় থেকে যেতে পারে, তাহলে যখন তারা রাজনৈতিক দলের বড় পদে যাবে, তারা অবৈধ কাজ করতে পিছপা হবে না, ভয় পাবে না, বা কোনো কিছু পাবে না। তো আমি মনে করি, এবং আমার মতো সাধারণ মানুষ মনে করে যে বিশ্ববিদ্যালয়ের লেভেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব তাদেরকে পালন করতে হবে। কে কোন দলের ছাত্রনেতা বা ছাত্র নেতা নয়, এটা কোনো বড় বিষয় নয়। তারা হলের সিট দখল করে রেখেছে, এটাই হলো বড় বিষয়। তারা এদেরকে বিদায় করবেন, এটাই আমরা চাই। এবং আমরা মনে করি যে একটা সুস্থ পরিবেশ, যে ছাত্ররা শিক্ষিত হয়ে জাতির সেবার জন্য যাবেন, তারা যেন তাদের নিজের দায়িত্বেও হল থেকে চলে যান। সবচেয়ে বড় ব্যাপারটা যে ছাত্র জীবনের যে আমার দাবিগুলো বা আমার অধিকারগুলো, সেই অধিকারগুলোর জায়গাটা তো নিশ্চিত হওয়া দরকার। যে আমি ছাত্র, আমি হলে আবাসিক হলে ঠাঁই পাবো, সেটা আমার অধিকার। কিন্তু যখন আমার শিক্ষা জীবন শেষ হয়ে গেল, তারপরেও আমি কারো ছত্রছায়া হলে থাকবো, সেটা তো আসলে নীতি নৈতিকতার মধ্যে পড়েও না, কোনো কিছুই না। আমি ছাত্র দলগুলোর বা ছাত্র দলগুলো মানে ছাত্রলীগ, ছাত্র দল অ্যান্ড আদার্স, এদের কথা বলছি যে তাদের নৈতিকতায় কি বলে যে আমি ছাত্র না, হচ্ছে আমি সিট দখল করে রাখবো? তাহলে জাতি তাদেরকে আবার তো অনেকেই ধরেন একটা মাস্টার্স করলেন, করে হয়তো বা রেজাল্ট হয়নি, আরেকটা মাস্টার্স এই ধরনের করা উচিত না। এই ধরনের আরেকটা সাবজেক্টে ভর্তি হলো এবং তারা পড়াশোনা করলো, এই ধরনের নীতি অনেক ধন্যবাদ থাকা উচিত না। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং এটার বিষয়ে একটা সুরাহা হবে। আমরা রেকর্ড ভাঙছি, গরমের রেকর্ড ভাঙা হলো, রেকর্ড ভাঙলো ৭৬ বছরের। আরও ২ জনের মৃত্যু হিটস্ট্রোকে এবং তাপপ্রবাহে দুর্দিনে শ্রমজীবী মানুষ। এই অবস্থার মধ্যে আগামীকাল আবার স্কুল খুলে দিচ্ছে, বাচ্চাদের স্কুল খুলে দিচ্ছে। সব কিছু মিলিয়ে করোনাকালে শিক্ষা ব্যবস্থার অনেক মানে ঝামেলা হয়েছে এবং আমরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু এরকম একটা পরিস্থিতিতে আমরা কি আবার ওই একটা কি বলবো, জেনে শুনে কি বাচ্চাদের আবার একটু আলাদা একটা দুর্ভোগের মধ্যে ফেলে দিচ্ছি না তো নাকি? তা তো জেনে শুনেই তো মানে সেটা করছি। সবচেয়ে বড় বিষয় যে শিক্ষা কি মানে বই নির্ভর, এটা হলো বড় বিষয়। শিক্ষা কিন্তু জীবনের সঙ্গে মানে সবসময় ওতপ্রোত। ধরেন ঘরে থাকলেও কিন্তু সে শিক্ষা পায় কি, বা হ্যাঁ বুকিশ শিক্ষা পায় না, কিন্তু কর্মজীবনের যে প্রাথমিক যে শিক্ষা, এই যে আমরা যেমন হাঁটতে শিখেছি বাবা মার সাহায্যে, ঠিক এইরকমই সেই শিক্ষা কিন্তু তারা পায়। অতএব স্কুলে যেতে হবে না, আমাদের স্কুলিং করে কিন্তু হাঁটা শেখায় না। সেই জায়গাটা অবশ্য আমাদের দেশে তৈরি হয়নি, মানে আমরা কি তৈরি হয়নি বলেই তো তৈরি করতে হবে। এক, ২ নম্বর হলো যে যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তারা কি এই গরমে চলাফেরা করেন? তাদের গাড়ি এসিতে, তারা অফিস এসিতে থাকে, তার বাড়ি এসিতে। ফলে উনি জানেন না যে গরমের তাপটা কেমন, এবং হিটস্ট্রোকে প্রতিদিনই ১-২ জন ৩ জন করে মারা যাচ্ছে। লজ্জা করা উচিত যে তারা তাদের এই মানে স্কুলগুলো খুলে দিচ্ছেন। বাচ্চাদের প্রতি যে ন্যূনতম মমত্ব এবং ভালোবাসা থাকে, মানবিক বোধ এবং মানে সেইগুলোর যে কালচারালি যে আমরা যে ডেভেলপ না, সেটা কিন্তু এই ধরনের মানে সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করছেন। তার মানে তারা গণমানুষের সঙ্গে বিচ্ছিন্ন। গণমানুষের কষ্ট যদি তারা বুঝতো, তাহলে এই ধরনের শিক্ষা দিত না। বলতো যে ঠিক আছে, ঘরে বসে তুমি হোমওয়ার্ক করো, অনলাইনে করা যায় যতদূর পর্যন্ত। মানে দেখেন যে গরমের মধ্যে স্কুল খুলবে, সেটা আবার শনিবারও ক্লাস হবে, মানে এত দ্রুত দৌড়াচ্ছে, এত দ্রুত দৌড়াতে হবে, এত জ্ঞান ভরে দেবে মাথার ভিতরে। এবং সেটার চাপে বাচ্চারা কিরকম অবস্থা হবে
আপনি বুঝেন তাহলে সাধারণ একটা জ্ঞান। জানি না, আলোচনা আমরা করছি, যারা এই সিদ্ধান্তগুলো নেন তারা কি ভাবছেন, নিশ্চয়ই একটি সন্তোষজনক বা যেটা বাচ্চাদের জন্য সুবিধা হয়, শিক্ষার্থীর জন্য সুবিধা হয়, এবং অবশ্যই শিক্ষা পাঠ্যক্রম যাতে আমরা গতিশীল করতে পারি সেই জায়গাটা থেকে তো সেই আলোচনাগুলো করা। উপজেলা নির্বাচনে বিএনপি থেকে 73 বহিষ্কার। এখন আওয়ামী লীগের দৃষ্টি গণভবনে 30 তারিখে মিটিং আছে, সভা আছে। তাহলে মূলত ব্যাপারটা যেটা হলো যে না বিরোধী দল না সরকারি দল, কেউ তো ওই যে উপর মহলের যে সিদ্ধান্ত সেটা তো কেউ মানলো না। তাহলে রাজনীতি না মানার কি মানা না মানার সংস্কৃতি চালু হলো নাকি? না না, সেটা তো প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্ত থাকতেই পারে, সে পার্টি করতে পারে, কিন্তু সে পার্টির নির্দেশ না মানলে তো তাকে বহিষ্কার করবেই, সাধারণ স্বাভাবিক একটা বিষয়। যেমন এই যে গত নির্বাচনের 7 জানুয়ারির নির্বাচনে যে ধরেন আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ দাঁড়িয়েছে, পারমিশন যদি না দিত তাহলে এই যে যারা মানে স্বতন্ত্র দাঁড়িয়েছিল তাদের তো একজনেরও মানে দলের কোনো থাকার কথা না, যেহেতু পারমিশন দিয়েছেন এতে তারা বৈধ হয়ে গেছেন। পারমিশন দেওয়ার উপরে নির্ভর করে, তাই না? এখন কথা হলো যে নীতি নৈতিকতা বা বিবেক বিষয় এসবগুলো নিয়ে যদি পার্টিগতভাবে তারা যদি চিন্তা করে, তাহলে অবশ্যই তা ওই 73 জনের উচিত হয়নি যে দলের সিদ্ধান্তকে অমান্য করে নির্বাচনে যাওয়া। আবার এটাও ঠিক যে আপনি যদি কি বলে নির্বাচনমুখী কোনো সিদ্ধান্তের বিষয় চান, সেটাই কিন্তু ইতিবাচক, কিন্তু নির্বাচনকে আপনি পরিহার করেন কেন? কারণ নির্বাচন সুস্থ হয় না, স্বাভাবিক হচ্ছে না, মানে এগুলো কেউ ভোট দিতে পারছে, কেউ দিতে পারছে না, বলছে চাচা আপনার ভোট তো হয়ে গেছে, তাই না? এই সব কারণেই কিন্তু এই মানে নির্বাচন বর্জনের ডাক বিএনপি দিয়েছে। মাহবুব হোসেন, আমি একটা ছোট্ট করে আপনাকে প্রশ্ন করতে চাই। এই যে বর্জনের কথা বললেন, জি, কখনো কখনো মনে হয় যে বর্জন দরকার আছে, কিন্তু বর্জনে কি আসলে অর্জন হয়? বর্জনে অর্জনও হয়, হয় না, দুটোই হতে পারে, তাই না? এখন কথা হলো যে আমরা বর্জন করিনি, আমরা স্বাধীনতা যুদ্ধের সময় যা যা ওরা করতে বলেছিল পশ্চিম পাকিস্তানিরা, সেই সময় আর এই সময় কি একই রকম না? প্রত্যেকটা বর্জনের পিছনে যুক্তি থাকে, সামাজিক যুক্তি, সাংস্কৃতিক যুক্তি, নৈতিকতার যুক্তি, সমস্ত কিছু। আমরা বিজয়ী হয়েছি, তারপরে আমাদের নেতার হাতে ক্ষমতার দেন দেয়, এটা অন্যায় নয়, শুধু এটা আকার গর্হিত অন্যায়, এবং সেজন্য আমরা বর্জন করেছিলাম। আমরা যুদ্ধ করেছি, জীবন দিয়েছি, স্বাধীনতা অর্জন করেছি, তাই না? এখন বিএনপি মনে করে যে না, এটা বর্জন না করলে তাদের বোধোদয় হবে না, এবং সরকারি দলের বোধোদয় কিন্তু অনেক বেশি নেই। কারণ হলো যে তারা ক্ষমতা ছাড়া আর কিছুই ভাবেন না। বুঝতে হবে যে যারা আন্দোলন করে তাদেরও কিন্তু যুক্তি আছে, তারা কিন্তু দাবি আছে, তারা পরিমাণে কিন্তু আপনার চেয়ে কম না। কোনো কোনো ক্ষেত্রে আপনি যদি বলেন দ্রব্যমূল্যের বিষয়ে, পণ্যের মূল্যের বিষয়ে, এই যে কি বলে ধারাবাহিকভাবে সরকার ব্যর্থ হচ্ছে পণ্যের দাম ঠিক না রাখতে, মূল্য নিয়ন্ত্রণ করতে, এই বিষয়টি যদি আপনি দেন, মানে ভোটাভুটিতে দেন, তাহলে দেখবেন যে 99% ভোট মানে ওইটার পক্ষে যাবে, যতই সে আওয়ামী লীগ করুক না কেন। তারপরেও তার পেটের খিদার মানে আপনি বিকল্প কোনো কিছু নাই, তাই না? আর সব আওয়ামী লীগারকে যে সরকারি দলের লোকেরা খুশি করতে পারছে বা কাজ দিতে পারছে, তাদেরকে মানে ভুলিয়ে রাখার মতো কাজ দিতে পারছে, তা কিন্তু নয়। মুসলিমেও কিছু লোক মানে হয়েছে, আর কিছু লোক ওই আনন্দেই তারা পার্টির মধ্যে থাকে। 1, 2 নম্বর হলো যে বিএনপি যে 73 জন বহিষ্কৃত হলো, ওটা কত কত বিশাল, তাই না? আসলে তো সমুদ্রের 1 ফোঁটা জলের সমানও না। বিএনপি অনেক বড় দল, আওয়ামী লীগ অনেক বড় দল, সেখান থেকে 73 জন, 300 জন গেলেও কিচ্ছু আসে যায় না, এবং অতীতে আমরা বহুবার দেখেছি। তার মানে আপনি বলতে যাচ্ছেন এটা কোনো ঘটনা না? না, ঘটনা তো বটেই, কিন্তু তার কোনো ইম্প্যাক্ট নেই, ইম্প্যাক্ট হবে না, কারণ এত তৃণমূল অঞ্চলে ওটা লক্ষ লক্ষ লোক আছে, সেটা আওয়ামী লীগের, তারা নির্বাচনে দাঁড়ালেই বাকি, কোনো সমস্যা নাই। আমি তো মনে করি যে নির্বাচনে তারা গ্রাসরুট লেভেলের মানুষের ভিতরের, আমি কয়েকদিন আগে মানে গ্রামের বাড়িতে গেছিলাম, তো
আমাদের ওইখানকার আমাদের এক ভাতিজাই বলল যে এবার এই উপজেলায় আওয়ামী লীগ পারবে না। পারবে না। হ্যাঁ, কিন্তু আমারই আত্মীয় দাঁড়িয়ে, ও বললো যে আমারই আত্মীয় দাঁড়িয়েছে কিন্তু উনি জিততে পারবেন না, বিএনপি টোটাল হলো বিএনপির। তো এখন এইটা কোনো খুশির খবর, এইটা হয়তো তার নিজের পারফেকশন। হ্যাঁ, নিজের পারফেকশন, তাই না? কিন্তু সে তো গ্রামে থাকে, তার এনভায়রনমেন্টের ভিতর সে দেখে যে কি হচ্ছে, তাই না? কেন তারা বিরক্ত, শাসক গোষ্ঠীর উপরে কেন বিরক্ত? শাসক গোষ্ঠীকে এটা বুঝতে হবে কেন বিএনপি আন্দোলনে যদি যাচ্ছে। আপনি বলেন যে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তারা বিরক্ত, তাহলে তো বিএনপির উচিত সব নির্বাচনে যুক্ত হওয়া। বিরক্ত তো, তারা তো নির্বাচন যেতেই চায়। আপনি ফিল্ড তো লেভেল প্লেইং করতে পারেন না। আপনার যেখানে এই যে দেখেন নিউজের মধ্যে আছে যে সব প্রার্থীরা নির্ভর করছে প্রশাসনের উপরে, ভোটারদের উপরে না। তার মানে খেলাটা কিভাবে হচ্ছে, প্রশাসন কিভাবে খেলবে তার উপরে নির্ভর করে। অনেক ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী চিকিৎসা খাতে থাইল্যান্ডের চিকিৎসা বিনিয়োগ চেয়েছেন। খুবই ভালো, অবশ্যই বিনিয়োগ হবে। কিন্তু একটি কথা বলেন যে আপনি যত বিদ্যমান যত হাসপাতাল, সরকারি হাসপাতাল আছে, একটাকে বাদ দেয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল বাদে, কারণ ওইটার সার্ভিস অনেক সুন্দর। হ্যাঁ, আমি নিজে গেছি, অথবা আমি দেখেছি। আর একটা হাসপাতালকে বলতে পারবেন না যারা সার্ভিস দিতে খুবই পারঙ্গম। কুর্মিটোলায় গেছেন বলে না, ওটা না, কিন্তু আরো বেশ কয়েকটা হাসপাতাল আছে, হয়তো আরো কয়েকটা আছে। তো আমার কথা হলো যে আমাদের ডাক্তার সাহেবরা ঠিক মতো চিকিৎসা দিতে পারছেন কিনা, এটা হলো বড় বিষয়। আপনি এখানে আরো বেশি হাসপাতাল হবে, আরো বেশি মানে ক্লিনিক হবে, আরো বেশি হবে, কিন্তু যদি সততার সঙ্গে যদি চিকিৎসাটা না দিতে পারেন তারা, না দেন তারা, তাহলে তো কলকাতা, চেন্নাই, তারপরে দিল্লিতে যাবে, থাইল্যান্ডে যাবেই, এবং ভারতের ভিসার জন্য আমাদের দীর্ঘ লাইন দিতেই হবে, তাই না? প্রতিষ্ঠানের চেয়ে বড় বিষয় হলো যে আপনি মানে চিকিৎসাটা সঠিকভাবে দিচ্ছেন কিনা। ওইখানকে গেলে ওরা বলে, আরে ওই এভার কেয়ারে তো অনেক ভালো ভালো ডাক্তার আছে, অমুক জায়গায় তো অনেক ভালো ভালো ডাক্তার আছে, কেন তোমরা এখানে আসো কেন? এরকম আমি জানি, আমার আত্মীয় স্বজনদের বলেছে। কেন বলে? তারা জানে যে ওই ডাক্তাররা অনেক ভালো, কিন্তু সেবাটা দিতে পারছে না, বা আমরা সেবাটা তাদের নিতে পারছি না। থাইল্যান্ড এখানে বিনিয়োগ করে হয়তো ধরেন 100টা হাসপাতাল বানাবে, তাই না? জনগণও কিছু মানে চিকিৎসার সুবিধা বা পাবে, কিন্তু কতটা, সেটা হলো বড় বিষয়। আর এই বিনিয়োগ দিয়ে কি আমাদের এই করতে পারো, উন্নত করতে পারবো? আমাদের উন্নত হতে হবে আমাদের নীতি নৈতিকতা এবং আমাদের আদর্শ, নিজস্ব অবকাঠামো না, নিজস্ব অবশ্যই সেটাও নিজস্বই তো হবে। যতই বিনিয়োগ করুক, ওই টাকাটা তো আমাদের ফেরত দিতে হবে, তাই না? কথা হলো যে আপনি মানে ঠিকমতো চিকিৎসা দেবেন কিনা, আপনি ওষুধের দাম কম রাখবেন কিনা। আপনি জানেন যে আপনার খাদ্যমূল্যের চেয়ে ওষুধের দাম অনেক বেশি, কেন এটা হবে? না, আমি শেষ করি। এই যে আমাদের ডাক্তার সাহেবদের ভিজিট কত, 1000 টাকা, 800 টাকা, 600 টাকা, এই 3 ক্যাটাগরি বললাম। হ্যাঁ, অনেক ধন্যবাদ। এটা কি সাধারণ মানুষ বহন করতে পারে? নিশ্চয়ই এ নিয়ে অন্য সময় হয়তো সুযোগ পেলে আলোচনা করব আপনার সাথে। ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, শেষে চিকিৎসা ব্যবস্থা ছিল। আমাদের ছোট্ট একটা প্রশ্ন, দেশে এত চিকিৎসা, এত হাসপাতাল, বড় বড় হাসপাতাল থাকতেই আমরা কেন পাশের দেশে চিকিৎসার জন্য দৌড়াই? এটি একটি সহজ সরল প্রশ্ন, উত্তরটা খুব কঠিন। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।